প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমাদের কোর্স নেমটা আমরা জানি, এটা আমাদের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। তো আজকের আমরা চ্যাপ্টার 2 এর সেকেন্ড লেকচার দেখছি। তো সব মিলিয়ে এটা আমাদের লেকচার 6 নম্বর লেকচার। আমরা যদি দুই চ্যাপ্টারই হিসাব করি, তো আমাদের চ্যাপ্টারের নাম আমরা দেখছিলাম থিওরিজ অফ ব্যালেন্স অফ পেমেন্ট। তো আজকের যে টপিকগুলো আমরা দেখতে চাই, আমাদের আজকের টপিকের সংখ্যা কম। দেখি এখানে আমরা দেখছি যে আমাদের দেয়া আছে কজেস অফ ডিসইকুইলিব্রিয়াম ইন ব্যালেন্স অফ পেমেন্ট। তো এর লাস্ট ক্লাসে আমরা ইকুইলিব্রিয়াম আর ডিসইকুইলিব্রিয়াম কিভাবে আসে, কজটা কি সেটা আমরা কিভাবে এটাকে কি বলে সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা দেখতে চাই এর কারণগুলো কি কি আর কি। এই যে ব্যালেন্স অফ পেমেন্টের ডিসইকুইলিব্রিয়াম এর কারণগুলো কি। তারপর আমরা দেখতে চাই ব্যালেন্স অফ পেমেন্টস উইথ লং টার্ম ক্যাপিটাল মুভমেন্ট, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টের সঙ্গে ক্যাপিটাল মুভমেন্টের রিলেশনশিপ কি। তারপর আমরা দেখতে চাই ব্যালেন্স অফ ট্রেড এন্ড ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে ফার্স্ট টপিক হলো আমাদের কজেস অফ ডিসইকুইলিব্রিয়াম ইন ব্যালেন্স অফ পেমেন্ট। সেকেন্ড টপিক হলো আমরা দেখতে চাই যে ব্যালেন্স অফ পেমেন্টের সঙ্গে আমাদের যে দীর্ঘমেয়াদী আমাদের যে পুঁজির প্রবাহ সেটা কি রকম সম্পর্ক সেটা আমরা দেখতে চাই। আর একটা দেখতে চাই বাণিজ্যের ভারসাম্য, ব্যালেন্স অফ ট্রেড, আর একটা হলো লেনদেনের ভারসাম্য। এই দুটোর মধ্যে ডিফারেন্স, পার্থক্য। তো আমাদের ফার্স্ট টপিকে আমরা আসি। আমরা বলছি যে কজেস অফ ডিসইকুইলিব্রিয়াম ইন ব্যালেন্স অফ পেমেন্টের ফার্স্ট টপিক আমরা দেখছি যে ডেভেলপমেন্ট স্কিম, অর্থাৎ আমরা ফার্স্ট কজটাকে বলেছি ডেভেলপমেন্ট স্কিম। তো ডেভেলপমেন্ট স্কিম বলতে আমরা কি বুঝি? তো আমরা জানি যে ডেভেলপমেন্ট স্কিম বলতে এই বেশিরভাগ এটা আমাদের এই শব্দটা আমরা বেশিরভাগ ইউজ করি উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে। তো আমরা জানি যে যখন একটা দেশ তার জিডিপি বা আদার ফ্যাক্টর গুলো যখন গ্রো করে, তখন আমরা জানি যে তার হিউজ পরিমাণে তার ইন্ডাস্ট্রিয়াল গুড প্রয়োজন হয়। তো যখন এই কারণ এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার ফলে ওভাবে শুরুর দিকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ওরকম হাইলি স্কিল থাকে না। তো যখন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট শুরুর দিকে কম থাকে বা সরকারেরও ওরকম রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য এক্সপেন্ডিচার যা থাকে সেটা তার যথেষ্ট পরিমাণ খরচ করার মতো সামর্থ্য থাকে না। ফলে দেখা যায় কি, দেখা যায় যে তার যে ইন্ডাস্ট্রি গুলো হয় সেগুলো বেশিরভাগই বাইরের দেশ থেকে ইম্পোর্টেড ক্যাপিটাল গুড দিয়ে সেগুলো হয়ে থাকে। তো এখানে আমরা জানি যে যখন এইসব এই উন্নয়নগুলো হয়, আমরা একটু রিলেভেন্ট টপিকে আসি, যদিও রিলেভেন্ট, সেখানে দেখা যায় যে অনেক উন্নত দেশই তাদের টেকনোলজি হাইলি অ্যাডভান্স হয়ে যায়। ফলে কি হয় যে বর্তমান যেসব টেকনোলজি তারা চালু রাখে, তার আগে যেসব টেকনোলজি ছিল সেগুলো একটু ওল্ড হয়ে যায়। তো যখন এই যে ডেভেলপমেন্ট হয় ডেভেলপিং কান্ট্রিগুলো, তখন দেখা যায় যে ওই ওল্ড টেকনোলজি অনেকটা ট্রান্সফার হয় আর কি। যে হাইলি অ্যাডভান্স টেকনোলজি যে সব ক্ষেত্রে ট্রান্সফার হয় সেটা আমরা দেখি না। তো ফলে দেখা যায় যে এইসব কিন্তু আবার এই যে টেকনোলজি গুলো আসে এগুলো কিন্তু আবার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ দেখা যায় যে এখনকার টেকনোলজি গুলো যেভাবে কার্বন এমিশন করে, তার চাইতে ওই আগের ওল্ড টেকনোলজি গুলো বেশি কার্বন এমিশন করে। তো ফলে দেখা যায় যে আমাদের ডেভেলপমেন্টের জন্য আমরা উন্নত দেশগুলো থেকে র মেটেরিয়ালস নিয়ে আসি, কিন্তু সেই ডেভেলপমেন্টের জন্য যে র মেটেরিয়ালস আমরা নিয়ে আসি বা মেশিনারি গুডস বাইরের দেশ থেকে নিয়ে আসি, সেগুলো আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ পরিবেশের জন্য যে ক্ষতিকারক দিক সেটা কিন্তু পুরোপুরি এখানে মেনটেন করা সম্ভব হয় না। যেমন আমরা দেখছি কি বাংলাদেশ অনেক ক্ষেত্রে চীনের উপরে নির্ভরশীল তাদের মেশিনারি গুডস এর জন্য, কিন্তু চীন কোনগুলো রিপ্লেস করে, যেগুলো তারা আগে ব্যবহার করতো সেগুলো তারা রিপ্লেস করে দেয়। আমাদের যেহেতু নেই, তা আমাদের বাধ্য হয়ে নিয়ে আসতে হয়। তো এখন আমরা আসি, আমরা বলছি এই যে ডেভেলপমেন্ট স্কিম নিলে যদি ব্যালেন্স অফ পেমেন্টে কি হবে। তো আমরা জানি যে যখন আমাদের বাইরের দেশ থেকে ইম্পোর্ট বেড়ে যায়, তখন আমাদের অবশ্যই ফরেন কারেন্সির প্রয়োজন হয়। তো ফরেন কারেন্সি যদি আমাদের ও পরিমাণে সারপ্লাস না থাকে, তাহলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে একটা ডিসইকুইলিব্রিয়াম আসতে পারে। কেন আসতে পারে? কারণ আমাদের তখন এই এক্সট্রা আমাদের ডলারের বা অন্যান্য যে কারেন্সি আমরা ফরেন কারেন্সি বলছি সেগুলো ডিমান্ড বেড়ে যায়। তো ডিমান্ড বেড়ে গেলে, কারণ ইম্পোর্ট করতে গেলে আমার তো বাইরের দেশ থেকে নিয়ে আসতে হবে, বাইরের দেশ থেকে নিয়ে আসতে গেলে তাদেরকে আমার ডলারে পে করতে হবে, ডলারে পে করতে হলে আমার ডলারের ডিমান্ড বেড়ে যায়। ফলে দেখা যায় কি যে আমাদের এই যে ব্যালেন্স অফ পেমেন্ট একটা ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যেভাবে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে মূলত আমাদের একটা ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি হয় যে দেখা যায় যে র মেটেরিয়ালস নিয়ে আসলে আমাদের র মেটেরিয়ালস আমরা ক্যাপিটাল গুড যদি বলি, তাহলে র মেটেরিয়ালস নিয়ে আসলে তার জন্য আমাদের পেমেন্ট বেড়ে যায়। তো পেমেন্ট বেড়ে গেলে আমাদের যে সারপ্লাস যদি থেকে থাকে সেটা আমাদের ডেফিসিটের দিকে যেতে থাকে, ক্যাপিটাল অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যাই বলি না কেন। ফলে সেক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের ওই ব্যালেন্স অফ পেমেন্টে একটা ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হতে পারে। তো যদি এখানে অসুবিধা থাকে তাহলে এখানে আমরা পরে আবার আসবো। তাহলে আমরা বলছি যে ডেভেলপমেন্ট স্কিম যদি নেওয়া হয় তাহলে আমাদের ইম্পোর্ট বাড়ে, ইম্পোর্ট বাড়লে আমাদের যে রিজার্ভ যেটা থাকে সেখান থেকে টান পড়ে, রিজার্ভ টান পড়লে হয়তো মাইনাস হয়ে যেতে পারে। তাই মাইনাস হলে সেটা আমাদের ধারের উপরে নির্ভরশীল হতে হয়।
তো মাইনাস হয়ে গেলে আমরা বলছি যে ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের ডিসইকুইলিব্রিয়াম হতে পারে। অথবা এখানে আমাদের মূলত নেগেটিভ সেন্সটাকে আমরা ইউজ করছি। ডিসইকুইলিব্রিয়াম বলতে আমরা মূলত নেগেটিভ সেন্স অর্থ হলো আমরা বলছি যে ডেফিসিটের ক্ষেত্রেই মূলত এটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হচ্ছে। তাহলে এখন আমরা দেখছি এখানে কি যে এখানে আমরা আরেকটা জিনিস দেখছি যে এই যে আমাদের যে ডেভেলপমেন্ট স্কিম যদি এই যে আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রি গুলো নিয়ে থাকে, তাহলে এই ডেভেলপড বা আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলো মূলত এরা প্রাইমারি গুড প্রডিউস করে। প্রাইমারি গুড বলতে আমরা জানি যে এগ্রিকালচারাল গুড এরা বেশি প্রডিউস করে। এগ্রিকালচারাল গুড যখন প্রডিউস করে আমরা জানি যে আমাদের যে ফুয়েল ইন্ডাস্ট্রির যে ফুয়েল সেটা আসে প্রাইমারি সেক্টর থেকে, অর্থাৎ যত জ্বালানি সেটা যায় হলো প্রাইমারি সেক্টর। জ্বালানি বলতে আমরা এটা বলছি না যেটা আমাদের শক্তি সম্পদ থেকে যাচ্ছে, আমরা বলছি এই প্রাইমারি গুড গুলোকে প্রসেস করা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। প্রাইমারি গুড গুলোকে যখন আগে আমি বাইরের দেশে পাঠাতাম তার থেকে আমার একটা রিটার্ন আসতো, অর্থাৎ তার থেকে আমার একটা ডলার বা ফরেন কারেন্সি আর্নিং ছিল। কিন্তু যখন আমি এগুলোকে বাইরের দেশে পাঠাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমার যেগুলো এগুলো যখন ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে তখন এগুলো কি হচ্ছে, তখন আমার এক্সপোর্টটা ফল করছে। ফলে দেখা যাচ্ছে কি যে আমাদের ওই সেই পরিমাণে আমাদের যে পরিমাণ আমার কারেন্সি বাইরের দেশ থেকে আসতো সেটা কিন্তু এখন আর থাকছে না, কারণ আমার এখন প্রাইমারি গুড গুলো এখন ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে। তো এখন এখানে একটা ব্যাপার আছে, যদি এই যে প্রাইমারি গুড গুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, সেই ইন্ডাস্ট্রি যেসব গুড গুলো প্রডিউস করছে সেগুলো যদি আমি বাইরের দেশে পাঠাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার আমার সারপ্লাস হবে আর কি। ব্যালেন্স অফ পেমেন্টে আমার যে ডিসইকুইলিব্রিয়াম সেটা ডেফিসিটটা কাটিয়ে সেটা কিন্তু আবার সারপ্লাসের দিকে আসতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্টে। ব্যালেন্স অফ পেমেন্ট তো আমরা বলি না সারপ্লাস বা ডেফিসিট। ফলে দেখা যাবে কি তখন আবার ভালোর দিকে যেতে পারে। যেমন আমরা যদি বলি গার্মেন্টস এর ক্ষেত্রে যদি দেখা যায় যে বাংলাদেশের যে তুলার যেসব তুলা চাষ বা তুলা রিলেটেড যেসব শিল্পগুলো আছে অথবা এর র ম্যাটেরিয়াল যেগুলো লাগে সেগুলো যদি কৃষি বা এগ্রিকালচার থেকে আসে তাহলে দেখা যাবে কি বাইরের দেশের উপরে আমার ডিপেন্ডেন্সি কমে যাবে। ফলে দেখা যাবে কি তুলা রপ্তানির জন্য কিন্তু তখন তুলা আমদানির জন্য বাইরের উপরে ডিপেন্ড করতে হবে না, ফলে আমাদের ডলার অভাবে লাগছে না। তাহলে সেক্ষেত্রে যদি তুলাটাকে আমরা দেশের থেকে প্রডিউস করতে পারি তাহলে দেখা যাবে কি ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের যে ডিসইকুইলিব্রিয়াম অর্থাৎ নেগেটিভ যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের জন্য আরো ভালোর দিকে যাবে আর কি। তাহলে আমরা বলছি কি যে এটা ডিপেন্ড করে যে আমার যে এগ্রিকালচারাল গুড যদি আমি র মেটেরিয়ালস হিসাবে ইউজ করি তাহলে সেটা যদি বাইরের দেশে এক্সপোর্ট করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার আর্নিংটা বাড়ে। কিন্তু যদি সেক্ষেত্রে সেটা আমার এক্সপোর্ট না করে যদি আমার সেটা আমি যদি কনজিউম করে ফেলি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমার ওভাবে বাড়ে না। আবার এখানে কথা আছে, যদি আমি এক্সপোর্ট না করে ওই গুডগুলো যদি আমি বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতাম তাহলে ইম্পোর্ট করার ক্ষেত্রে দেখা যায় কি যে সেক্ষেত্রে আমার কিন্তু ডলার সেভ হয় না, বরঞ্চ আরো ডলারের ডিমান্ড বেড়ে যায় বাইরের দেশকে পে করার জন্য। কিন্তু আমি যদি বলি আমার ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি হিসাবে সেগুলো এখানে গড়ে উঠেছে, ফলে দেখা যাবে কি যে আমার সেই ক্ষেত্রেও দেখা যাবে কি যে আমার ইম্পোর্টটা তখন কিন্তু কমে যাবে, কারণ আমি ডোমেস্টিক্যাল ইন্ডাস্ট্রি বিল্ড আপ হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আমার ইম্পোর্ট কমে যাচ্ছে, ফলে কিন্তু আমার ডলারের ডিমান্ডও কমে যাবে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে একটা ইকুইলিব্রিয়ামের দিকে আসতে পারে। তাহলে এখন আমরা বলছি যে এটা একটু আমাদের জন্য অ্যাম্বিগুয়াস, এর বিভিন্ন রকম ইম্প্যাক্ট এখানে আছে। তো আমাদের মোটামুটি পসিবল ইম্প্যাক্ট গুলো এখানে আমরা বলার চেষ্টা করেছি। এরপরে আমরা আসি প্রাইস কস্ট রেশিও। তো আমরা বলছি যে যদি এরকম হয় যে আমাদের প্রাইস কস্ট রেশিও চেঞ্জ হয়ে গেছে, প্রাইস কস্ট অর্থ কি, অর্থাৎ আমি কস্ট বলছি প্রোডাকশন কস্ট, আর প্রোডাকশন থেকে আমি মার্কেট প্রাইস যেটা রিসিভ করি সেটাকে আমরা বলছি প্রাইস, মার্কেট প্রাইস। প্রাইস আমরা জানি মার্কেট থেকেই আসে। তো এখন আমরা বলছি যে যেমন ধরলাম যদি এমন হয় যে গার্মেন্টস সেক্টরে আমাদের কস্ট বেড়ে গেছে, পসিবল রিজন গুলো আমরা বলছি তো পরে বলছি। তো এখন যদি কস্ট বেড়ে যায় আর যদি প্রাইস যদি আমার ওভাবে না বাড়ে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? তো সেক্ষেত্রে দেখা যাবে কি বাইরের কান্ট্রিতে আমি লেস কম্পিটিটিভ হয়ে যাবো, কারণ প্রাইস যদি না বাড়ে ওইভাবে, প্রাইস যদি ধরলাম বাড়লোই না ওইভাবে বা যেভাবেই হোক প্রাইস বাড়ছেই না, তো প্রাইস যদি না বাড়ে এবং আমার যদি কস্ট বেড়ে যায় তাহলে দেখা যাবে যারা আনস্কিলড, অনেক ক্ষেত্রে দেখা যায় আনস্কিলড প্রডিউসার আমাদের গার্মেন্টস সেক্টরে থাকে, তো তাদের দেখা যায় এমনিতেই কস্ট বেশি থাকে যারা আনস্কিলড। তো যাদের কস্ট বেশি থাকে তাদের যদি আরো কস্ট বেড়ে যায়, পসিবল রিজন গুলো আমরা আরেকটু পরে বলছি তো কেন বাড়ে আর কি কস্ট। তো যদি কস্ট বেড়ে যায় তাহলে দেখা যাবে কি যে প্রাইস তারা রিসিভ করে তার সাথে তাদের কস্ট বেশি, অর্থাৎ দীর্ঘমেয়াদ ধরে যদি তারা লসে থাকে তাহলে দেখা যাবে তারা মার্কেট থেকে বের হয়ে যাবে। তো এরকম প্রাইস কস্ট রেশিও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি বলছি যে আমার অনেক প্রডিউসার যারা আছে একটু ইনএফিশিয়েন্ট তারা কিন্তু মার্কেট থেকে বের হয়ে যাবে। যদি তারা মার্কেট থেকে বের হয়ে যায় তাহলে দেখা যাবে কি মার্কেট থেকে বের হয়ে গেলে আমার কিন্তু এক্সপোর্ট ফল করবে। তো যদি আমার এক্সপোর্ট ফল করে তাহলে এক্সপোর্ট ফল করলে আমার কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট দেখা দিবে। তো কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট দেখা দিলে আমার ওই যে সেটা অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে ডেফিসিট থাকবে, সেই ডেফিসিট থাকলে সেটা আমার কিন্তু ডিসইকুইলিব্রিয়ামের একটা রিজন ব্যালেন্স অফ পেমেন্টে। এখন কথা হলো এই যে আমাদের কস্ট কেন বাড়তে পারে, যে কস্ট বাড়ে যদি আমার এমন হয় যে আমাদের এখানে আমাদের ইউনিয়ন গড়ে উঠেছে, আমাদের লেবার ইউনিয়ন গড়ে উঠেছে। তো লেবার ইউনিয়ন হওয়ার ফলে কি হয়, লেবাররা বলে যে তুমি আমাকে বেশি মজুরি দাও। তো বেশি মজুরি অর্থ কি, মজুরি অর্থ হলো প্রোডাকশন কস্ট, কারণ আমরা জানি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার এগুলোর জন্য যে কস্ট তাকে আমরা বলি প্রোডাকশন কস্ট। তো
এই প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায় হায়ার ওয়েজের জন্য, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যাবে প্রোডাকশন কস্ট বেড়ে গেলে আমি যদি প্রাইসটা ওইভাবে না বাড়ে বা প্রাইস যদি নাই বাড়ে, তাহলে দেখা যাবে আমি লেস কম্পিটিটিভ হয়ে যাবো, আমাকে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। অথবা এমন হতে পারে যদি র ম্যাটেরিয়ালস এর খরচ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার হতে পারে। তাহলে এরকম হলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে একটা ডিসইকুইলিব্রিয়াম আসতে পারে। তো এখানে যদি কোশ্চেন থাকে আমরা আবার ফেরত আসবো, আশা করি যদি সময় থাকে আমরা ফেরত আসার চেষ্টা করবো। এরপর আমরা আসি চেঞ্জেস ইন ফরেন এক্সচেঞ্জ রেটস। তো ফরেন এক্সচেঞ্জ রেট বলতে আমরা কি বুঝি? যে যেমন ধরলাম যে এখন বাংলাদেশে 100 টাকায় ধরলাম আমি আমেরিকার $1 পাওয়া যায় সাপোজ, তাহলে আমি বলছি যে বাংলাদেশের 80 টাকায় $1 পাওয়া যায়। তো 80 টাকায় যদি $1 পাওয়া যায়, এটা আমার এক্সচেঞ্জ রেট কত? তাহলে ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি। তো ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি আসলে হয়তো 1.25 বা এই টাইপের কিছু একটা হবে, 1/80 করলে যেটা আসে। এখন কথা হলো যদি আমি বলি যে আমার এখন হয়ে গেছে যে 100 টাকা দিলে $1 পাওয়া যায়, তাহলে আমি দেখছি কি আমার কারেন্সির ভ্যালু কমে গেছে। কারেন্সির ভ্যালু কেন কমে গেছে? কারণ আগে $1 জন্য আমার 80 টাকা দিতে হতো, এখন আরো বেশি দিতে হচ্ছে। তো বেশি দেওয়ার অর্থ হলো কি আমার ভ্যালু কমে গেছে। তাহলে ভ্যালু কমে গেলে এখন আমাকে বেশি বেশি দিতে হচ্ছে। এখন যদি আমি বলি যে আমার এক্সচেঞ্জ রেট কমে গেছে, তাহলে সেক্ষেত্রে কি হয়? তাহলে এক্সচেঞ্জ রেট যদি কমে যায়, তাহলে এখন আমি যদি বলি আমেরিকানরা আগে $1 দিয়ে 80 টাকা সমান দ্রব্য সেবা সামগ্রী পেত, এখন তারা $1 দিয়ে 100 টাকা সমান গুডস পায়। তাহলে আমেরিকার এখন কি হবে? আমেরিকা আমার কাছ থেকে বেশি বেশি গুডস দিতে চাইবে, অর্থাৎ আমার এখন আমেরিকার ইম্পোর্ট বাড়বে, আমার এক্সপোর্ট বাড়বে। তো যখন আমার এক্সপোর্ট বাড়ে, তখন আমি বলছি যে ব্যালেন্স অফ পেমেন্ট আমার কারেন্ট অ্যাকাউন্টে ভালোর দিকে যায়, কারণ আমার এক্সপোর্ট বেড়ে গেছে, কারেন্ট অ্যাকাউন্ট এখন সারপ্লাসের দিকে যাবে। কারেন্ট অ্যাকাউন্টে আমরা জানি যে দুটো থাকে, একটা ভিজিবল ব্যালেন্স আর একটা ইনভিজিবল ব্যালেন্স। আমি আশা করি সবাই গত ক্লাসের টপিকগুলো পড়ে ফেলেছে সুন্দর করে এবং সেখানে কোনো সমস্যা নেই। এই জন্য আমি গত ক্লাসে যাই বলি না কেন সবাই সেটা বুঝতে পারবে। এখন আমরা বলছি কি যে কারেন্ট অ্যাকাউন্টে যদি আমাদের সারপ্লাস থাকে, তাহলে আমি বলছি সেটা অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে যে আমাদের সারপ্লাস হবে। তো অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে এক্সপোর্ট বাড়ার কারণে সারপ্লাস হলে ব্যালেন্স অফ পেমেন্টে যদি ডেফিসিট থাকতো, তাহলে সেটা অফসেট করে ফেলবে, সমানের দিকে নিয়ে যাবে। আর যদি অফসেট থাকে তাহলে সেটা ভালোর দিকে নিয়ে যাবে। সেটাও আমাদের ডিসইকুইলিব্রিয়াম, কিন্তু আমরা পজিটিভলি চিন্তা করি আর কি, যে সেজন্য ডিসইকুইলিব্রিয়াম বলে আমাদের নেগেটিভ চিন্তা আসে। তো এখন আমি যদি বলি যে ব্যালেন্স অফ পেমেন্টে কি করলে আমাদের ডিসইকুইলিব্রিয়াম হবে এবং অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে সেটা মাইনাস হবে, তাহলে আমি যদি বলি উল্টোটা বলি, আগে 100 টাকায় $1 পাওয়া যেত, অথবা $1 100 টাকা সমান গুডস পাওয়া যেত, এখন $1 দিয়ে 80 টাকা সমান গুডস পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে $1 দিয়ে যখন 80 টাকা সমান গুডস পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার এক্সপোর্ট ফল করবে। তাহলে এক্সচেঞ্জ রেট কিন্তু এক্ষেত্রে বেড়ে গেছে। যখন এক্সচেঞ্জ রেট বেড়ে গেছে, তখন আমি বলছি আগে 1/100 ছিল, এখন 1/80। তাহলে 1/80 হলে আমাদের নিচের পোর্শনটা আগে চেয়ে কমে গেছে। ডিনোমিনেটরের ভ্যালু কমে গেলে আমরা জানি ওভারঅল আমাদের ভ্যালুটা বেড়ে যায়। তাহলে আমরা বলছি এক্সচেঞ্জ রেট বেড়ে গেছে। এক্সচেঞ্জ রেট যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি বললাম সবসময় মনে রাখতে হবে এক্সচেঞ্জ রেট বেড়ে গেলে আমার এক্সপোর্ট ফল করে। কেন এক্সপোর্ট ফল করে? আগে তারা $1 দিয়ে 100 টাকা সমান গুড পেত, এখন $1 দিয়ে 80 টাকা সমান গুড পায়। তাহলে তাদের এখন বেশি বেশি ডলার খরচ করতে হচ্ছে আমার গুডস কিনতে গেলে। তাহলে বেশি বেশি ডলার খরচ করতে গেলে আমার গুডস গুলো এখন তাদের দেশে যে কস্টলি হয়ে গেছে, প্রাইসি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি কস্টলি হয়ে যায়, তাহলে তারা বলবে না না না, তোমার গুডস আমি এখন অত বেশি কিনতে চাই না। তাহলে আমার এক্সপোর্ট গুডসের ডিমান্ড ফল করবে। তাহলে আমেরিকা যদি আমার গুডস কম কেনে, তাহলে আমার এক্সপোর্ট কমে যাবে, আমেরিকার ইম্পোর্ট কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এক্সপোর্ট কমে গেলে এক্সপোর্ট থেকে যে আর্নিং সেটা কমে যাবে, আর্নিং কমে গেলে আমার কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট দেখা দিবে, অর্থাৎ আমার এখন এক্সপোর্টটা কমে গেলে আমার যে আগে যে পরিমাণ ফরেন কারেন্সি আমি আর্ন করতাম তার সেটা এখন কম করি, ভেরি সিম্পল। তাহলে আমার ইম্পোর্ট যদি আগের চাইতে না কমে, তাহলে আমার কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট দেখা দিবে। কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট দেখা দিলে সেটা অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে ডেফিসিট দেখা দিবে। অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে ডেফিসিট দেখা দিলে আমরা বলছি সেটা ব্যালেন্স অফ পেমেন্টে যে হয়তো মাইনাস টার্ম দেখাবে অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে, এবং সেটা আমাদের অন্য কারো কাছ থেকে ধার করতে হবে। তাহলে সেটা আমার জন্য ডিসইকুইলিব্রিয়ামের একটা রিজন। তাহলে আমরা বলছি এই যে আমাদের ফরেন এক্সচেঞ্জ রেট এটা যদি বাড়ে বা কমে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়? আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে ডিসইকুইলিব্রিয়াম আসে। ব্যালেন্স অফ পেমেন্টে ডিসইকুইলিব্রিয়াম আসা হলে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট বা অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে কোথাও প্লাস বা মাইনাস হচ্ছে। ফলে আমাদের এখানে অফিসিয়াল ব্যালেন্স অফ পেমেন্টে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, এটা জিরো হয়নি আর। তাহলে এখন আমরা আসি ফল ইন এক্সপোর্ট ডিমান্ড। মূলত ব্যালেন্স অফ পেমেন্টের না অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে আর কি প্লাস বা মাইনাস আছে সব যোগ বিয়োগ করার ফলে। এখন আমরা আসি ফল ইন এক্সপোর্ট ডিমান্ড। তাহলে ফল ইন এক্সপোর্ট ডিমান্ড কেন হতে পারে? যেমন আমরা যদি বলি যে আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলোর এক্সাম্পল যদি আমরা দিয়ে থাকি, তাহলে আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলো মূলত কোন ধরনের গুড প্রডিউস করে? আমরা জানি যে আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলো মূলত প্রাইমারি গুড প্রডিউস করে। কিন্তু এমন যদি হয় যে এই প্রাইমারি গুডগুলো প্রডিউস করে এবং তারা এক্সপোর্ট করে, ফলে এদের এখান থেকে তাদের আর্নিংটা বেশি আসে। যদিও আমরা জানি বাংলাদেশের কিন্তু প্রাইমারি গুডের এক্সপোর্টটা অত বেশি না। প্রাইমারি গুডের চাইতে আমরা এখন বেশিরভাগটাই গার্মেন্টস এর উপরে ডিপেন্ডেন্ট, একটা সেক্টর। তো সেক্ষেত্রে আমাদের অসুবিধা আছে নানা রকমের, সেটা আমরা এখানে ডিসকাস করতে চাই না।
দেখা যায় যে আমাদের আফ্রিকান কান্ট্রিগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে কি আফ্রিকা, শ্রীলঙ্কা বা এইসব, শ্রীলঙ্কাও তাদের বেশ কিছু গার্মেন্টস আছে। তো এইসব দেশগুলো দেখলে দেখা যাবে কি এরা বেশিরভাগ এই র ম্যাটেরিয়ালস, এই মানে প্রাইমারি গুড গুলো বাইরের দেশে এক্সপোর্ট করে। এখন আমরা আসি, যদি এই প্রাইমারি গুড গুলো বাইরের দেশে এক্সপোর্ট করে এবং যদি কোনো কারণে এই প্রাইমারি গুডের ডিমান্ড ওই সব দেশে ফল করে, সেটার রিজনটা আমরা বলছি। যদি প্রাইমারি গুডের যদি ডিমান্ড ফল করে তাহলে দেখা যাবে কি তাদের এক্সপোর্ট আর্নিং কমে যাবে। এক্সপোর্ট আর্নিং কমে গেলে তাদের ব্যালেন্স অফ পেমেন্টে ডিসইকুইলিব্রিয়াম দেখা দিবে। তো কথা হলো যে এই যে প্রাইমারি গুড গুলো এটা কেন ফল করে? আমরা জানি যে আমাদের দেশগুলোতে বা আফ্রিকান কান্ট্রিগুলোতে এইসব প্রাইমারি সেক্টরে হিউজ পরিমাণে লেবার এমপ্লয়েড থাকে। হিউজ পরিমাণে যখন লেবার এমপ্লয়েড থাকে তখন দেখা যায় যে মোটামুটি তারা কম মূল্যের প্রাইমারি গুড প্রডিউস করে। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল গুড যেগুলো তার থেকে কিন্তু প্রাইমারি গুড গুলোর ভ্যালু সবসময় রিলেটিভলি কম হয়, কিন্তু আমাদের মনে হয় যে এগুলো বেশি হওয়া উচিত। কিন্তু আমরা জানি যে এখানে আমাদের যারা কাজ করে তারা বেশিরভাগই ইলিটারেট এবং তাদের এডুকেশন নেওয়ার জন্য তাদের অত বেশি ইচ্ছা থাকে না। ফলে দেখা যায় কি তারা ওই কম মজুরিতে কাজ করে। যেহেতু এডুকেটেড পার্সনরা এখানে কাজ করে না, ফলে কাজ করছে ইদানিং, সেগুলো অন্য ব্যাপার। ফলে দেখা যায় কি এখানকার ভ্যালুও কম থাকে, সেটা আমরা আলোচনা করতে চাই না। তো এখন আমরা আসি এই ক্ষেত্রে উন্নত দেশগুলো আসলে কি করে বর্তমান সময়ে আমরা দেখি। তাহলে আমরা দেখছি যে যদি আমরা জার্মানির দিকে তাকাই, রাশিয়ার দিকে তাকাই, প্রচুর পরিমাণে রাশিয়া গম প্রডিউস করে, তাদের তো অত বেশি লেবার নেই, তাহলে তারা কিভাবে এটা প্রডিউস করে? তাহলে ধরলাম একটা সময় রাশিয়া যদি গম নিত অন্য দেশ থেকে, তাহলে সে এখন তার ফিল্ড গুলোকে এমন করে ফেলেছে যেখানে হাইলি ক্যাপিটালাইজড করে ফেলেছে, অর্থাৎ মেশিনারি গুডস এর হাইলি মেশিনারি গুডস তারা ইউজ করে। ফলে দেখা যায় কি একজন লেবার হাজার হাজার একর জমিতে ওই ভুট্টা বা গম যাই বলে না কেন সেটা সে চাষ করছে। ফলে দেখা যায় কি সেই দেশে তার একটা এটা দেখা যায় কি এটা সে নিজেই এখন এটা রিপ্লেস করে ফেলেছে। অথবা যদি এমন হয় যে বাংলাদেশ থেকে তারা রাইস বা অন্য টাইপের কিছু নিত, সেই দেশে তারা এরকম কোন একটা প্রসেস করে ফেলেছে যেটা সাবস্টিটিউট গুড গুলো সেখানে পাওয়া যাচ্ছে। রাইসের সাবস্টিটিউট যদি অন্য কোনো গুড থেকে থাকে, যেমন ওই যে গম, ভুট্টা এইসব আর কি, তো এগুলো যদি তারা প্রডিউস করে ফেলে এভাবে ইন্ডাস্ট্রি হাইলি তাদের টেকনোলজি ইউজ করে, তাহলে দেখা যাবে কি এইসব দেশের কিন্তু তখন এক্সপোর্ট ফল করে। এক্সপোর্ট ফল করলে এদের ব্যালেন্স অফ পেমেন্টে একটা ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হয়। এবং দেখা যায় কি যে এই যে উন্নত দেশগুলো তারা কিন্তু দীর্ঘমেয়াদ ধরে বিভিন্ন দেশ থেকে তারা কিন্তু এরকম যে শাকসবজি বা এই যে কৃষি দ্রব্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে আসে না। অর্থাৎ এখানে কিন্তু তাদের পারসিস্টেন্ট যে একটা ডিসইকুইলিব্রিয়াম এই কৃষি ক্ষেত্রে সেটা কিন্তু থাকে না। এটা কিন্তু একটা না একটা সময় তারা টেকনোলজি ঠিকই ডেভেলপ করে ফেলে। কিন্তু অনুন্নত দেশগুলোর কিন্তু বা উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে কিন্তু একটা পারসিস্টেন্ট ডিসইকুইলিব্রিয়াম আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের থেকে থাকে আর কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে শুরু করে নানা অ্যাক্টিভিটিস এখানে চলে, ফলে দেখা যায় যে আমাদের বাইরের দেশের উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট। এই জন্য উন্নয়নশীল কান্ট্রিগুলোর একটা মেজর আমরা বলি যে অফিসিয়াল রিজার্ভটা জানে ঠিক মতো থাকে। অফিসিয়াল রিজার্ভ ঠিক মতো থাকলে আমার ইকোনমিক গ্রোথ ঠিক মতো হবে, কারণ আমার বাইরের দেশ থেকে র মেটেরিয়ালস আমদানি করতে হবে। এখন আমরা আসি, এরপর আমরা আসি ডেমনস্ট্রেশন ইফেক্ট, যেটাকে আমরা বলছি দেখাদেখি প্রভাব বা প্রদর্শন প্রভাব। দেখাদেখি প্রভাব কি? যেমন আমি বলছি যে আমি যদি পাশের একজনের চিন্তা করি যে ওর লাইফস্টাইলটা তো অনেক ভালো, তো ওর লাইফস্টাইল দেখে আমার নিজের একটু লাইফস্টাইল ডেভেলপ করতে ইচ্ছে করে, যে ওর মতো চলতে ইচ্ছে করে। যেমন আমি যদি বলি উন্নত দেশগুলো যেভাবে চলে, অনেক ক্ষেত্রে কিন্তু বাঙালি বা আমরা যা বলি আমাদের দেশের চিন্তা যদি করি তাহলে দেখা যায় যে তাদের মতো আমাদের জীবনযাপন করতে ইচ্ছে করে। তারা যেরকম আইফোন ইউজ করে, আমি জানি যে বাংলাদেশের আমাদের যে লেভেল অফ ইনকাম সেখানে আমাদের আইফোন অনেক ক্ষেত্রে অনেকটাই বিলাসিতা। তো সেক্ষেত্রে আমরা দেখি আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্টরাও আমাদের এটা ইউজ করছে, যদিও তাদের আমার মনে হয় না যে এটা প্রয়োজন আছে। তো দেখা যায় কি যে এই যে আমাদের দেখাদেখি প্রভাব, যে তারা এভাবে চলছে আমার এভাবে চলতে ইচ্ছে করে, তো দেখাদেখি প্রভাবের কারণে দেখা যায় যে আমাদের ইম্পোর্ট বাড়ে। এমন না যে আমাদের আইফোনের কিন্তু বাংলাদেশে চলে না বা খুব কম চলে, তাদের কোনো প্রতিষ্ঠান এখানে আইফোন আনতে চায় না, এরকম কিন্তু না। দেখা যায় কি তারা কিন্তু এখানে নিয়ে আসে। অথবা আমরা হিউজ দামি দামি গাড়ি পোর্শে বা এইসব যা আছে, যারা ভেবেছিল যে বাংলাদেশে হয়তো বছরে একটা দুটো গাড়ি বিক্রি হবে, কিন্তু দেখা যায় যে তাদের হিউজ পরিমাণে এখন কিন্তু সেল। তাহলে দেখছি কি যে সেক্ষেত্রে দেখা যায় যে এই যে প্রদর্শন প্রভাবের কারণে আমাদের কিন্তু ইম্পোর্টটা কমে না, ইম্পোর্টটা কিন্তু বাড়ে। আর আমরা জানি ইম্পোর্ট যত বাড়বে আমাদের কিন্তু অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট থেকে তত খালি হবে, কারণ আমাদের বাইরের দেশকে পে করতে হবে ফরেন কারেন্সি, আমাদের ফরেন কারেন্সি অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে যে থাকে, যত এদের পে করতে হবে অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট তত মাইনাসের দিকে যাবে। তো যত মাইনাসের দিকে যাবে তত আমরা বলছি যে ব্যালেন্স অফ পেমেন্ট একটা ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হবে। তো ব্যালেন্স অফ পেমেন্টের ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েটের জন্য আমাদের ডেমনস্ট্রেশন ইফেক্টটাও গুরুত্বপূর্ণ। এখানে আমাদের নাক্স নামে একজন ইকোনমিস্ট যিনি এটা প্রথম বলেছেন, ডেমনস্ট্রেশন ইফেক্ট কাজ করে। তো এরপরে আমরা আসি ইন্টারন্যাশনাল বরোয়িং এন্ড লেন্ডিং। ইন্টারন্যাশনাল বরোয়িং এন্ড লেন্ডিং কি? যেমন আমরা জানি যে পাকিস্তান এখন বিভিন্ন দেশের কাছে তাদের এই ফরেন রিজার্ভের জন্য হাত পাতা ঠিক না, আমরা বলছি যে তারা ডিমান্ড করে। এখন আমরা বলছি যে পাকিস্তান যদি এভাবে ডিমান্ড করে তার অর্থ কি? তাদের বরোয়িং বাইরের দেশ থেকে বাড়বে,
তো যদি বরোয়িং বাইরের দেশ থেকে বাড়ে, তাহলে বরোয়িং বাড়লে তাদের অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট এটা মাইনাস প্লাস হচ্ছে এখন, কিন্তু কোনো না কোনো সময় তাদের এটা পরিশোধ করতে হবে। লং রানে যে পরিশোধ করতে গেলে সেটা তাদের আবার মাইনাস হবে। তাহলে মাইনাস হলে আমাদের ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হবে। আবার যদি বলি লেন্ডিং, তো লেন্ডিং এর ক্ষেত্রেও অনেকটা ডিসইকুইলিব্রিয়াম আসতে পারে। লেন্ডিং এর ক্ষেত্রে সচরাচর ডিসইকুইলিব্রিয়াম আসে না, কারণ আমি কখনোই ধার দিতে চাই যখন আমার সারপ্লাসটা থাকে, তখন আমি ধার দিতে চাই, এর আগে তো আমি ধার দিতে চাই না। তো বরোয়িং এর ক্ষেত্রে দেখা যায় যে এরকম হতে পারে আমাদের আনফেভারেবল বা ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে লেন্ডিং বা বরোয়িং এর কনসেপ্ট আসে। তো এরপরে আমরা আসি সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশনস। সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশনস বললে আমরা মূলত এটা বুঝি এটা বিজনেস সাইকেলের সঙ্গে রিলেটেড। তো বিজনেস সাইকেলের সঙ্গে এটা কিভাবে রিলেটেড, যখন আমরা বলছি যে আমাদের ইকোনমির অবস্থা খারাপ, ইকোনমি খারাপের দিকে যাচ্ছে, যেমন আমরা এই করোনা পরিস্থিতিতে বলতে পারি যে বিশ্বের অনেক দেশেরই তাদের ইনকাম কমে গেছে, উন্নত দেশগুলো। ইনকাম কমে গেলে আমি যদি বলি আমার সঙ্গে সম্পর্ক কি, তার আমার সঙ্গে সম্পর্ক হলে তার যদি ইনকাম বাড়ে আমারও ভালো লাগে, কারণ সে আমার গার্মেন্টস এর ডিমান্ড বেশি বেশি করে, বেশি বেশি কাপড় চোপড় সে কিনতে চায়। যখন তার বেশি বেশি ক্লথস এর ডিমান্ড বাড়ে, তখন আমার ইন্ডাস্ট্রি গুলো বেশি বেশি প্রডিউস করতে পারে, বেশি বেশি প্রডিউস করলে এখান থেকে আর্নিংও বেশি হয়। তো দেখা যায় যে উন্নত কান্ট্রি গুলোর যদি খারাপ অবস্থা হয় তাহলে তার সঙ্গে আমিও রিলেটেড। যদি তার অবস্থা খারাপ হয় তাহলে দেখা যাবে কি তার ইনকাম কমে যাবে, ইনকাম কমে গেলে সে জবলেস হবে আর কি, জবলেস হলে তার ইনকাম কমে যাবে, ইনকাম কমে গেলে সে কম কম ক্লথ বা এগুলো ডিমান্ড করবে আমার দেশ থেকে, যেগুলো আমি এক্সপোর্ট করতাম, তাহলে কম কম ডিমান্ড করলে আমার এক্সপোর্ট ফল করবে, এক্সপোর্ট আর্নিং ফল করবে, তাহলে দেখা যাবে আমার ব্যালেন্স অফ পেমেন্ট একটা ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট হবে। তো আশা করি এখানে সমস্যা থাকার কথা না, সমস্যা থাকলে পরে আমরা আবার আসবো। এরপর আমরা আসি নিউলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ। নিউলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ যারা, যেমন আমরা যদি বলি 1971 বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। তো এখন আমরা আসি যে আমরা যদি বলি নিউলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ যারা, তাদের কিন্তু হিউজ একটা খরচ আছে। বাইরের কান্ট্রিগুলোতে তাদের এমবাসি বসাতে হয়, মিশন বসাতে হয়, এর জন্য একটা হিউজ খরচ হয়। কারণ আমরা যদি বলি যে আমাদের ধরলাম সাপোজ আমাদের সিঙ্গাপুরে আমাদের একটা এমবাসি আছে, তো সিঙ্গাপুরের এমবাসির জন্য কিন্তু একটা হিউজ পোর্শনে সরকারকে আমাদের খরচ করতে হয়। সেখানে একজন ফরেন অ্যাফেয়ার্স এর যারা তারা ওখানে চাকরি করে, তাদের কিন্তু ওই দেশের কিন্তু তারা ডিমান্ড করে, তাদের কিন্তু টাকা দিয়ে ওই দেশে চলে না। ফলে দেখা যায় কি সিঙ্গাপুরের যে কারেন্সি, সেই কারেন্সিতে আমাদের তাদেরকে পে করা লাগে। সিঙ্গাপুরের কারেন্সিতে পে করতে গেলে আমাদের সিঙ্গাপুরের ডলার বোধ হয়, সিঙ্গাপুরের ডলার আমাদের এখানে থাকতে হবে। তাহলে সিঙ্গাপুরের ডলার আমার অর্জন করতে হবে। সিঙ্গাপুরের ডলার কোথেকে আসবে? সিঙ্গাপুরে আমি যদি এক্সপোর্ট করি সেখান থেকে আসে। তো এরকম বিভিন্ন দেশে যদি আমাদের এক্সপোর্ট যদি আমাদের এমবাসি বা মিশন থাকে, তাহলে সেখানে দেখা যায় কি সেই সব কান্ট্রিগুলোর জন্য আমাদের ফরেন কারেন্সি দরকার। তো বেশিরভাগ দেশে দেখা যায় যে আমাদের ডলার অ্যাকসেপ্ট করে, ফলে দেখা যায় কি আমার ডলারের একটা হিউজ পরিমাণে কিন্তু এখানে এক্সপেন্ডিচার হয়। অর্থাৎ বাইরের কান্ট্রিতে এই মিশন এমবাসির জন্য আমার হিউজ এক্সপেন্ডিচার আমার এখানে বিয়ার করতে হয়। তাহলে এই যে বিয়ার করতে হয়, এর জন্য আমার কিন্তু অফিসিয়াল রিজার্ভ যেটা রিজার্ভ অ্যাকাউন্ট, সেটা কিন্তু আমাদের ফাঁকা হয়। আমাদের কিন্তু রিজার্ভ অ্যাকাউন্ট এখন $39 বিলিয়ন, অর্থাৎ আমাদের রিজার্ভটা এখন যথেষ্ট স্বাস্থ্যকর রিজার্ভ আমাদের ইকোনমিতে আছে, হেলথি রিজার্ভ যেটাকে আমরা বলি। তাহলে এটাকে আমরা বলি এটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টকে অ্যাডভার্সলি এফেক্ট করে, অর্থাৎ খারাপ ভাবে এটাকে প্রভাবিত করে। এরপর আমরা আসি পপুলেশন এক্সপ্লোশন। তো এখন আমরা দেখি যে পপুলেশন এক্সপ্লোশন বলতে আমরা কি বুঝি। পপুলেশন এক্সপ্লোশন বলতে আমরা বুঝি যে জনবিস্ফোরণ। জনবিস্ফোরণ যদি হয়, এটা আমাদের দেশে এখন আমরা ঠিক ওই জনবিস্ফোরণ শব্দটা ওভাবে ইউজ করি না, এটাকে আমরা মানব সম্পদে রূপান্তরের চেষ্টা করতে চাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের জন্য একটা জনসংখ্যা কিন্তু তুলনামূলক কম না। রিলেটিভলি যদি আমরা উন্নত দেশগুলো চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের জনসংখ্যা আমাদের জন্য একটা বার্ডেন। এখন আমরা যদি বলি এই যে জনসংখ্যা এরা কি করে, এই যে জনসংখ্যা, আমি যদি বলি যে আমার দেশে ইন্ডাস্ট্রি হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রি খেয়ে ফেলছে আমার দেশের জনগণ। কারণ কি? কারণ ইন্ডাস্ট্রিয়াল যে গুড গুলো, সেগুলো সারপ্লাস যে প্রোডাকশন, সেটা একসময় আমি বাইরের দেশে পাঠাতে পারতাম। জনসংখ্যা বেড়ে যাওয়াতে এটা তারা আরো বেশি বেশি পেতে চায়। একদিকে এটা বেশি পেতে চায়, আর ইম্পোর্ট ডিমান্ডও তাদের বাড়ে। তাহলে ইম্পোর্ট ডিমান্ড বাড়ছে, আবার যেটা আমি এক্সপোর্ট করতে পারতাম সেটাও তারা খেয়ে ফেলছে। ফলে দেখা যাবে কি বাইরের দেশের থেকে যে আমার আর্নিং সেটাও কমবে, আবার বাইরের দেশের জন্য যে পেমেন্ট সেটা আবার বাড়ে। ফলে কেন বাড়ে? কারণ তারা বেশি বেশি এখন ইম্পোর্টেড গুডস পেতে চায়, বাইরের দেশ থেকে বেশি বেশি খেতে চায়। যেমন আমরা যদি সিম্পল একটা এক্সাম্পল দিই, পেঁয়াজ। জনসংখ্যা যদি কম হতো, আমার কিন্তু এত টন টন পেঁয়াজ বাইরের দেশ থেকে আমদানি করতে হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে কি আমার পেঁয়াজের জন্য বাইরের দেশের উপরে মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে। এখানে বলা হচ্ছে যে আমাদের পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই। তো পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হলে নিঃসন্দেহে অন্য কোনো একটা ফসলকে আমাদের স্যাক্রিফাইস করতে হবে। কারণ আমরা যদি বলি যেসব জমিতে আগে অন্য ফসল আমরা চাষ করতাম, তার সেখানে যদি আমরা পেঁয়াজ চাষ করি, তাহলে দেখা যাবে যে অন্য ফসলকে আমাদের স্যাক্রিফাইস করতে হয়, হয়তো সেই ফসল আমাদের আবার বাইরের দেশ থেকে নিয়ে আসতে হচ্ছে। যদি এরকম না হয়, তাহলে আমরা পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হতে পারি। কারণ আমরা দেখেছি যে আমাদের গবাদি পশু একসময় ইন্ডিয়া বা মিয়ানমার বা নেপাল এসবের উপরে ডিপেন্ড করতে হতো, কিন্তু এখন কিন্তু আমরা এগুলোতে মোটামুটি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। তো যদি গভর্নমেন্ট ভাবে যে পেঁয়াজে আমাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে, তাহলে সেক্ষেত্রে সম্ভব।
কিন্তু আমাদের আদার কিন্তু ইকোনমিতে অপরচুনিটি কস্ট আছে, একটাকে আমরা যদি গ্রহণ করতে চাই তাহলে আরেকটা আমাদের ছেড়ে দিতে হবে, কারণ বিকজ রিসোর্সেস আর লিমিটেড। তো সেক্ষেত্রে আমরা যদি পেঁয়াজের উৎপাদনটাকে ধরে নেই যে পেঁয়াজ অন্য একটা ফসল উৎপাদনের চাইতে পেঁয়াজ উৎপাদনটা প্রফিটেবল, তাহলে সেক্ষেত্রে সেই ফসলটাকে আমরা স্যাক্রিফাইস করে অন্য দেশ থেকে নিয়ে আসতে পারি। আর পেঁয়াজ যেহেতু প্রফিটেবল, তাহলে পেঁয়াজটা আমরা দেশে প্রডিউস করে আমাদের দেশের যারা আছে তাদের ইনকাম বাড়ানোর সুযোগ দিই। এখন আমরা আসি, এখানে নানা রকমের পলিসির ব্যাপার আছে। এখানে আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট গবেষণার প্রয়োজন আছে যে আমাদের কোনটা আমাদের জন্য প্রফিটেবল, এটা নিয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তো এখন আমরা আসি, আমরা বলছি পপুলেশন এক্সপ্লোশন হলে দেখা যায় যে আমাদের এরা বাইরের দেশের গুড বেশি পেতে চায়, আবার দেশের যে ইন্ডাস্ট্রি গুলো হয় বা দেশের যেসব ডেভেলপমেন্ট স্কিম গুলো হয় তার ফলটাও তারা খেয়ে ফেলে। ফলে দেখা যায় কি দুদিক থেকে আমার একটা ব্যালেন্স অফ পেমেন্টে একটা অ্যাডভার্স এফেক্ট পড়ে, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্টে খারাপের দিকে যেতে পারে। এরপরে আমরা আসি আমাদের ন্যাচারাল ফ্যাক্টরস, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা দেখছি যে আমাদের খুলনা বা এই উপকূলীয় অঞ্চলগুলোতে দেখা যায় যে এখনো পর্যন্ত আমাদের হিউজ পরিমাণে ল্যান্ড এখনো পানির নিচে পড়ে আছে, অর্থাৎ এখানকার যে প্রোডাকশন ছিল সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ এখানে বেশিরভাগ ক্ষেত্রে জানি আমরা যে চিংড়ির যে ঘেরগুলো, যেটাকে ঘের বলা হয়, ঘিরে পানি ঘিরে সেটা তারা এখানে চিংড়ি মাছ উৎপাদন করে অথবা প্রোডাকশন ফসল জাতি উৎপাদন করে, কিন্তু সেগুলো এখন কি হচ্ছে, ন্যাচারাল ক্লাইমেটে আমরা জানি যে আমফান আর কি জানি ঝড় হয়ে গেছে এর মধ্যে। তো এসবের কারণে আমাদের দেখা গেছে যে ড্রাউটস, যেটাকে আমরা বলছি ফ্লাডস, এসব কারণে দেখা যায় যে আমাদের প্রোডাকশনের উপরে একটা অ্যাডভার্স এফেক্ট ফেলে। প্রোডাকশন যদি লস হয় আমাদের এক্সপোর্ট ফল হবে, এবং এক্সপোর্ট যদি কমে যায় আমাদের বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হবে। তো যদি আমরা সেই গুড আমাদের দেশে যদি প্রয়োজন ছিল সেটা, এবং যদি তার সারপ্লাসটা আমরা বাইরের দেশে পাঠাতাম, তাহলে সারপ্লাসটা এখন কমে গেছে, এক্সপোর্ট ফল করেছে। আর যেহেতু আমাদের ডোমেস্টিক যে ডিমান্ড ছিল সেটা এখন মিট আপ হচ্ছে না আমাদের এই যে প্রোডাকশন যেটা সেটা থেকে, ফলে আমাদের ইম্পোর্ট বাইরের দেশ থেকে বাড়বে। একে এক্সপোর্ট কমছে, অন্যদিকে আমাদের ইম্পোর্ট বাড়ছে ন্যাচারাল ক্লাইমেটের জন্য। ফলে দেখা যাবে কি যেটা উপরে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের উপরে একটা খারাপ ইফেক্ট ফেলবে। যেমন আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম যে আমরা যদি বাইরের দেশ থেকে এইসব বিদেশের যেসব ইউজ করা র মেটেরিয়ালস বা মেশিনারি গুডস নিয়ে আসি, তাহলে দেখা যাবে কি এটা পরিবেশের উপরে একটা ব্যাড ইফেক্ট ফেলতে পারে। কিন্তু এটা দেখা যায় বাংলাদেশ যে পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এমিশন করে সেটা আমাদের ওয়ার্ল্ড কার্বন এমিশনের একটা লেস, খুবই কম পোর্শন। তার থেকে বাংলাদেশ আরো বেশি অক্সিজেন প্রডিউস করে। কারণ কি আমরা জানি বাংলাদেশের যে বনগুলো আছে সেই বনগুলো কিন্তু তার থেকে আরো আমার মনে হয় বেশি অক্সিজেন প্রডিউস করে। ফলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশের একটা পজিটিভ ইফেক্ট পাওয়া উচিত ওয়ার্ল্ড থেকে, যে তোমার দেশের যে পরিমাণ বনভূমি দরকার এবং যে পরিমাণ কার্বন এমিশন করে বাংলাদেশ হয়তো সারপ্লাস অক্সিজেন প্রডিউস করে। তো বাংলাদেশ যদি সারপ্লাস অক্সিজেন প্রডিউস করে, বিশ্বের যেসব দেশ বেশি বেশি কার্বন প্রডিউস করে তারা বাংলাদেশকে পে করবে। কারণ কি, কারণ তাদের কার্বন এমিশনের জন্য আমার এই যে প্রোডাকশন লস হচ্ছে, আমার সমুদ্র তীরবর্তী এলাকার লোকজন তাদের জায়গা ছেড়ে দিচ্ছে নদীর কাছে বা অসহায় হয়ে যাচ্ছে প্রকৃতির কাছে। তো এই অসহায়তা থেকে মেটাতে পারে কে, বাইরের দেশগুলো যারা বেশি বেশি কার্বন প্রডিউস করে, যেমন জাপান হতে পারে, রাশিয়া হতে পারে, আমেরিকা হতে পারে, জার্মানি হতে পারে, উন্নত দেশগুলো। তো এরপরে আমরা বসি ব্যালেন্স অফ পেমেন্ট উইথ লং টার্ম ক্যাপিটাল মুভমেন্ট। তো এখন আমরা এখানে একটা কনসেপ্ট আমাদের জন্য একটু তুলনামূলক ইজি। তো আমরা যদি ধরে নেই এক্সপোর্ট আর ইম্পোর্ট, তো এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে আমরা শর্ট টার্ম ইনক্লুড করেছি। এক্সপোর্ট বলতে আমরা সচরাচর যেসব গুড গুলো দেখতে পাই সেগুলো বোঝানোর চেষ্টা করি, কিন্তু এখানে এক্স টার্মটা আমরা ভিজিবলের ক্ষেত্রেও দিয়েছি, ইনভিজিবলের ক্ষেত্রেও দিয়েছি। আর ইম্পোর্টের ক্ষেত্রে আমরা গুডসও নিয়েছি আবার সার্ভিসও নিয়েছি, দুটোই নিয়েছি আর কি। তো এখন আমরা যদি বলি এই গুডস এন্ড সার্ভিস যদি আমাদের দুটো ইনক্লুড করার পরে যদি আমরা দেখি যে সাপোজ হলো আমাদের এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট প্লাস এলটিসি ইকুয়াল টু 0, এর অর্থ কি, যে এর অর্থ হলো আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট আর এলটিসি করলে লং টার্ম ক্যাপিটাল মুভমেন্ট করলে এটা 0 হবে, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট আমার 0 থাকার কথা। তাহলে এখন আমরা একটু যদি ধরি যে আমার এক্সপোর্টটা বেশি, আর তাহলে যদি এটাকে আমরা এভাবে নিয়ে আসি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ইকুয়াল টু কি হয়, তাহলে ইকুয়াল টু মাইনাস এলটিসি। তাহলে ওভাবে যদি আমরা চিন্তা না করে আমরা যদি বলি যদি আমার এক্সপোর্টটা গ্রেটার হয় ইম্পোর্টের চাইতে, এক্সপোর্টটা গ্রেটার ইম্পোর্টের চাইতে, তাহলে কি হবে, যদি আমার এক্সপোর্টটা গ্রেটার হয় ইম্পোর্টের চাইতে, তাহলে এই টার্মটা পজিটিভ। তাহলে এই টার্মটা পজিটিভ হলে কতটুকু পরিমাণ নেগেটিভ হতে হবে এই টার্মটাকে, বি ভেরি কেয়ারফুল। আমি বলছি এই টার্মটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ তো 0 হবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই টার্মটাকে মাইনাস হতে হবে, লং টার্ম ক্যাপিটাল মুভমেন্টটাকে তখন মাইনাস হতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ইকুয়াল টু আমরা যদি মাইনাস এলটিসি বলি, তাহলে এক্সপোর্টটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, এক্সপোর্টটা পজিটিভ হলে এটাকে কতটুকু মাইনাস হতে হবে। ধরলাম আমার এক্সপোর্ট আছে 110 আর ইম্পোর্ট আছে 100, তাহলে এখানে আমার আছে প্লাস কত, প্লাস 10। তাহলে আমার যে লং টার্ম ক্যাপিটাল মুভমেন্ট সেটা কত হবে, তার অর্থ কি আমি বাইরের দেশকে তখন কি দিতে চাই, ধার দিতে চাই। তাহলে বাইরের দেশকে ধার দিলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 110 মাইনাস 100, তাহলে আমার ছিল প্লাস 10। তাহলে আমার অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে প্লাস 10 আছে। তাহলে প্লাস 10 থাকা অর্থ কি, কেউ না কারণ মাইনাস আছে, মাইনাস 10 দরকার। কারণ আমার যদি প্লাস থাকে তাহলে কারণ না কারণ একটা মাইনাস আছে, তাহলে সেটাকে কি করবে, ডিমান্ড করবে।
তাহলে আমি যদি বলি এই যে +10, এই +10টা আমার ক্যাপিটাল মুভমেন্টে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আমার পকেট থেকে এটা বের হয়ে যাবে। আবার যদি বলি যে আমার ইম্পোর্টটা গ্রেটার, এক্সপোর্টটা কম, তাহলে এখানে আমার কি আছে, মাইনাস টার্মটা বেশি। যেমন আমি যদি বলি ইম্পোর্ট 110 আর এক্সপোর্ট 100, তো সেক্ষেত্রে আমার এখানে আছে -10। তাহলে লং টার্ম ক্যাপিটাল মুভমেন্টটাকে তখন কত হতে হবে, অর্থাৎ তখন আমি বাইরের দেশ থেকে কত টাকা ধার করতে চাই, 10 টাকা ধার করতে চাই, ধার করলে আমার ব্যালেন্স অফ পেমেন্ট তখন 0 আসবে। তাহলে এখন আমরা যদি দেখি এই যে ভিজিবল বা ইনভিজিবল আইটেম, যেটাকে আমরা এক্স দিয়ে আইডেন্টিফাই করেছি একবারেই, এর মধ্যে আমরা বলেছি এক্স স্ট্যান্ড ফর এক্সপোর্টস ইনক্লুডিং ইনভিজিবল আইটেম। ইনভিজিবল আইটেমস কে মূলত আমরা এক্সপোর্ট আর ইম্পোর্ট বলি না, সেটা ইনভিজিবল ট্রেড বলা হয়। তো সার্ভিস যেটাকে আমরা বলি, তো সেক্ষেত্রে আমরা বলছি যে আমাদের এক্সপোর্টটা যদি বেশি, ইম্পোর্টটা যদি বেশি হয় আর এক্সপোর্টটা যদি কম হয়, তাহলে আমার মাইনাস আছে আর কি সব মিলে, সার্ভিস আর সার্ভিস আর ক্ষেত্রে কি আছে, মাইনাস আছে। তাহলে এখন ক্যাপিটাল কি হতে হবে, আমার দেশে আসতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি ক্যাপিটালের আমার দেশে আসার জন্য আমি ধার করতে পারি, বা বিদেশি যে বিনিয়োগকারী আছে তাদের আকৃষ্ট করার চেষ্টা করতে পারি। যেমন এখন বলা হচ্ছে যে বাংলাদেশ সম্প্রতি এই যে খারাপ অবস্থার মধ্যেও নেক্সট যে কান্ট্রি গুলো ভালো করবে তার মধ্যে বাংলাদেশ শুরুর দিকে থাকবে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য। ফরেন ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশের অবস্থা শুরুর দিকে থাকবে। তো এটা আমেরিকার একটা রিসার্চ পেপারের খবর, যেটা আমরা জেনেছি সম্প্রতি। তো বলা হচ্ছে কি বাংলাদেশের প্রসপেক্ট তাহলে ভালো, কারণ বাংলাদেশ যদি নেগেটিভ তো আমাদের নেই, আমাদের তো $39 বিলিয়ন অলরেডি আছে। তারপর আমাদের রিজার্ভটা আরো বেশি ফুলে ফেপে উঠবে, সেটা আমাদের নেক্সট টার্ম গ্রোথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা দেখছি কি এখানে যদি প্লাস থাকে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে যদি মাইনাস থাকে এটা প্লাস হবে, অর্থাৎ মাইনাস প্লাস করলে টোটাল টার্মটা কত হবে, 0 হবে, অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট 0 হবে। তাহলে আমাদের লং টার্ম ক্যাপিটাল মুভমেন্টটা কি, যদি আমার প্লাস থাকে আমি বাইরের দেশকে ধার দিয়ে দিব, অথবা বাইরের দেশে আমি কোথাও ইনভেস্টমেন্ট করব। আর যদি আমার এখানে মাইনাস থাকে তাহলে বাইরের দেশ থেকে আমি ধার নিব, অথবা আমার ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন এক্সচেঞ্জ রেট এইসব নিয়ন্ত্রণ করে আমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। তাহলে এখন আমরা আসি এর পরের টার্মটা, আমরা দেখছি ব্যালেন্স অফ ট্রেড এন্ড ব্যালেন্স অফ পেমেন্ট। এটা আমরা ভালো করেই জানি, ব্যালেন্স অফ ট্রেড এর মধ্যে আমাদের এক্সপোর্ট আর ইম্পোর্ট থাকে। তাহলে সেখানে আমাদের ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড থাকে, আনফেভারেবল থাকে। আর ব্যালেন্স অফ ট্রেড একটা আমাদের বলছি, একটাকে বলেছিলাম সারপ্লাস, একটাকে বলেছিলাম ডেফিসিট, একটাকে বলেছিলাম ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড হলো আমাদের এক্সপোর্ট আর ইম্পোর্ট 0 হয়, আর ব্যালেন্স অফ ট্রেড যখন সারপ্লাস থাকে তখন এক্সপোর্টটা গ্রেটার থাকে, ইম্পোর্টটা কম থাকে। আর যখন উল্টোটা হয় আর কি, ইম্পোর্টটা বেশি এক্সপোর্টটা কম, তখন তাকে আমরা বলি ডেফিসিট। আমরা গত ক্লাসে বলেছিলাম। আর ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের অল দ্য রেকর্ডস এর ট্রানজাকশন, অল দ্য ট্রানজাকশনস এ রেকর্ড করে। অল দ্য ট্রানজাকশনস কার মধ্যে আছে, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, অফিশিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট। মূলত কারেন্ট অ্যাকাউন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট এই দুটো যোগ বিয়োগ করে অফিশিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে যোগ বিয়োগ হয়ে শেষমেশ আমাদের ব্যালেন্স চলে আসে। এরপর আমরা বলছি একটা গুডস রিলেটেড ট্রানজাকশন, এটা অল দ্য গুডস এন্ড সার্ভিসেস ট্রানজাকশন এটা দেখায়, ইনক্লুডিং ক্যাপিটালস। ক্যাপিটাল ট্রান্সফার, এখানে ক্যাপিটাল ট্রান্সফারটা ব্যালেন্স অফ ট্রেডে আমরা বলি না, কিন্তু ক্যাপিটাল ট্রান্সফারটা আমরা ব্যালেন্স অফ পেমেন্টে বলি। ওই যে আমরা আগেই বলে এসেছি প্লাস মাইনাস থাকলে কি হবে। এরপর আমরা বলি যে আমাদের ব্যালেন্স অফ ট্রেডটা মূলত দেখায় যে এক্সপোর্ট আর ইম্পোর্টের ব্যালেন্স, আর ওভারঅল আমাদের ইকোনমি কোন পজিশনে আছে সেটা আমাদের দেখায় ব্যালেন্স অফ পেমেন্ট। তো ব্যালেন্স অফ পেমেন্ট দেখলে আমরা বুঝতে পারি আমাদের ইকোনমি কি অবস্থায় আছে। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের এক্সপোর্টটা বাড়াতে হবে কিনা, ইম্পোর্টটা কমাতে হবে কিনা, সেটাতে আমরা এটা থেকে বুঝতে পারি। এর ইম্পোর্ট কমানো কঠিন, কারণ আমাদের আমাদের যে বিহেভিয়ার আছে কনসাম্পশনের, সেটা বাড়ানো যায় কিন্তু কমানো অনেকটা কঠিন। তো এখন আমরা রেজাল্ট, ব্যালেন্স অফ ট্রেড ক্যান আইদার ফেভারেবল আনফেভারেবল ব্যালেন্স, সেটা আমরা বলে দিয়েছি। কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট সেকশনস টালিস অর্থ হলো সমান, দুই পাশে সমান থাকে আর কি। ব্যালেন্স অফ পেমেন্ট ডেবিট আর ক্রেডিট করে আমরা শেষমেশ যেটা পাবো সেটা হবে 0। কম্পোনেন্টস আমরা জানি, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো থাকে, আর এটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, অফিশিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট, সব মিলে হয় হলো আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট। এখানে তোমাদের কোশ্চেন থাকলে করতে পারো, আমাদের আর 3.5 মিনিট সময় আছে। আমি শেষ দিকে একটু দ্রুত গেছি, কোশ্চেন থাকলে আমি এখন সবাইকে স্পিকার খুলে দিচ্ছি। এখন তোমরা কোশ্চেন করতে পারো, কোশ্চেন থাকলে বলো, 3 মিনিট টাইম আছে। সুজানা কোশ্চেন আছে, সায়রা কোশ্চেন থাকলে বলো। এখন তোমরা কোশ্চেন করতে পারবা, শুনতে পাচ্ছ কি আমাকে? জি স্যার। বলো, কোশ্চেন থাকলে বলো। আমি আবার শুরুতে এসেছি, এই যে এখানে আসলাম। স্যার ফরেন এক্সচেঞ্জ রেটের কথাটা একটু বলবেন? তুমি একটা খাতা নাও, খাতা নিয়ে লিখো 1/100, আর একটা লিখো 1/80 লিখো, কত আসে? 1/100 করলে কত আসে? স্যার পড়েন 0.01। আচ্ছা, আর 1/80 করলে কত আসে? 0.125। স্যার 1/80 0.125 নাকি? জি স্যার 0.125 0.0125। কোনটা বেশি?
স্যার ওই যে 1/80 নিচেরটা মানে 1/80। তাহলে 1/80 বেশি। এখন আমি যদি বলি যে ধরো উপরেরটার পাশে লিখো আমেরিকা $1, ডলারের সাইন দাও, আর নিচেরটাই লিখো টাকা, তাহলে এটার স্যার দিয়েছি। ফরেন এক্সচেঞ্জ ডেফিনেশন হলো ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি। জি ইন্ডিপেন্ডেন্ট স্যার। হলো আমার নিজের, আর ওদের হলো ডিপেন্ডেন্ট। এখন আমি যদি বলি আমার হলো এক্সপোর্টটা দেখতে হবে বাড়ছে কি কমছে। এখন আমি যদি বলি আমেরিকা আগে $1 দিয়ে 100 টাকা সমান গুড পেত, ঠিক আছে, জি স্যার। বাংলাদেশ থেকে। এবার আমেরিকা $1 দিয়ে 80 টাকা সমান গুড পায়। তাহলে কোন সময় আমেরিকা বেশি চায়, 100 টাকার সময় নাকি 80 টাকার সময়? স্যার 80 টাকার টাইমে। আমেরিকা আগে $1 দিয়ে 100 টাকা সমান গুড পেত, এখন $1 দিয়ে 80 টাকা সমান গুড পায়। তাহলে না স্যার স্যার এই যে 100 টাকার টাইমে, 100 টাকার টাইমে। তাহলে 100 টাকার সময় এক্সচেঞ্জ রেট কত? কম। জি স্যার। কম। তাহলে এক্সচেঞ্জ রেট যখন কমে যায় তখন কিন্তু তারা আমার গুডস বেশি পেতে চায়। বাংলাদেশ থেকে ধরলাম তারা গার্মেন্টস এখন বেশি পেতে চায়, কারণ আগে 100 টাকা দিয়ে 80 টাকা সমান গার্মেন্টস পেত $1 দিয়ে, আর এখন $1 দিয়ে 100 টাকা সমান গার্মেন্টস গুড পায়। যখন $1 দিয়ে 100 টাকা সমান গুডস পায় তখন আমি বলছি এক্সচেঞ্জ রেট কমে গেছে, কিন্তু আমেরিকার ইম্পোর্ট বেড়ে গেছে। আমেরিকা আমার থেকে বেশি বেশি ইম্পোর্ট করতে চায়। আমেরিকা যদি বেশি বেশি ইম্পোর্ট করে তাহলে আমার এক্সপোর্ট কি হবে? বাড়বে। জি স্যার। এক্সপোর্ট বাড়লে আমাদের আমেরিকান ডলার বাড়বে, কারণ সে এখন বেশি বেশি কিনতে চায়, কারণ আমার গুডস গুলো এখন আগের চাইতে রিলেটিভলি চিপার হয়ে গেছে আমেরিকায় যে, ঠিক আছে। ফলে দেখা যাবে কি আমার এক্সপোর্টটা বাড়বে। এক্সপোর্ট বাড়লে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট আগে যদি ডিসইকুইলিব্রিয়ামে থাকতো, অর্থাৎ আমার যদি ডেফিসিট থাকতো, ডেফিসিট মানে অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে, তাহলে সেটা এখন সারপ্লাসের দিকে যাবে বা অফসেট হবে, সমান হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। শুধু যে একটা স্যার আরেকটা, আরেকটা সময় নেই, তারপর তাড়াতাড়ি কুইক। বলো। স্যার ওই যে এলটিসি এটা মাইনাস হলে কি লং টার্ম ক্যাপিটাল মুভমেন্ট অর্থ কি? আমি যদি বলি ইম্পোর্টটা বেশি এক্সপোর্টটা কম, অর্থাৎ আমার এখানে মাইনাস আছে, $10 মাইনাস $10 মাইনাস আছে, তাই $10 আমার বাইরের দেশ থেকে ধার করা লাগবে। ধার করলে আমার অ্যাকাউন্টে সেটা জি। অ্যাড হবে না? হ্যাঁ হ্যাঁ। আমি $10 খেয়েছি, মাইনাস করেছি, অর্থাৎ বাইরের দেশ থেকে ধার করে খেয়েছি। সোজা হিসাব, বাইরের দেশ থেকে ধার করে খেয়েছি, তো ধার করলে আমার এখানে প্লাস আছে, ভবিষ্যতে একটা সময় না একটা সময় আমাকে এটা পে করে দিবে। ঠিক আছে, এই জন্য দেখা জি যায় যে স্যার। যারা ধারের মধ্যে থাকে